গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ইসরায়েলি পণ্য দাবি করে দোকানে ভাঙচুরের ঘটনায় গাজীপুরে 4 জন আটক। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প। ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগ। কোনোভাবেই শৃঙ্খলায় ফিরছে না গণপরিবহন। রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা। এবং 10 লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরেও আমদানি আসছে চোরাই পথেও। রাজস্ব ফাঁকির অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। নিপীড়নকারীদের কঠোর বার্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাবেন শাহাদাত আফরো। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে স্লোগানে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের অংশ হলো বাংলাদেশও। ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নামলো প্রতিবাদী কণ্ঠ নিয়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে আগুন ঝরা বক্তব্যে ইসরায়েলের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন তারা। হাতে স্টপ জেনোসাইডের প্লাকার্ড, কণ্ঠে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা, চোখে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র ঘৃণা। ফিলিস্তিনের ভাই বোনদের জন্য মাটিকে যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু আমরা এই দূরে থেকে অন্তত এই কাজটা করতে পারি যেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্য যথাসম্ভব বয়কট করব। প্রত্যেকের প্রার্থনায় যেন আমরা আমাদের ফিলিস্তিনিবাসী, আমাদের গাজাবাসীকে রাখি। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। প্রতিবাদ হয় শহীদ মিনারেও। সমালোচনা করেন ওআইসি, আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতাদের। তাদের অক্ষমতা ও নিঃসুপ আচরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণহত্যার সাহস দেখিয়েছে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে সুস্পষ্ট বার্তা প্রদানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। সারা বিশ্বের মুসলিম যেখানে অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে, সেখানে ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে। আজকেই আর কি প্রথম ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং কর্মস্থলে আসলে বিরতি ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নর্থ সাউথ, ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ সময় ফিলিস্তিনিদের দীর্ঘ পতাকা নিয়ে তারা র্যালি করেন। নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে। তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। আজকে ওখানে কোনো হসপিটাল যেটা চলতে পারছে ঠিকমতো, এরকম কোনো কিছু নাই। তো এটা আসলে আমাদের অনেক আগের থেকেই করা উচিত ছিল। যতই বড় পাওয়ার হোক না কেন, মানুষের সলিডারিটি এই গণহত্যা থামাতে পারতো। বাইতুল মোকাররমে জোহরের নামাজের শেষে বের হয় সবচেয়ে বড় মিছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের স্লোগান দেওয়া হয়, বলা হয় ইসরায়েলি পণ্য বর্জন করার কথা।
আজকে ওআইসি, আরব লীগ সহ সারা বিশ্বের মুসলিম যে সংস্থাগুলো আছে তারা একেবারে নিশ্চুপ অবস্থায় আছে। বন্ধ করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। ইসরায়েলি বাহিনীর কর্তৃক গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, গাজায় মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের সকল মুসলমানদের নৈতিক অধিকার। গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়। আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এদিকে রাজধানীর অন্যান্য স্থানের মতো উত্তরার মানুষও ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। একাত্মতা প্রকাশ করে মিছিল করে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে অংশ নেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় গাজায় হামলা ও গণহত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এ সময় তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরব ভূমিকা থেকে বের হয়ে গণহত্যা বন্ধে কাজ করার দাবি জানায়। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে। একই দাবিতে শাহবাগে মানববন্ধন করে ন্যাশনাল সিটিজেন পার্টি। বিকেলে রাজধানীর ভাটারায় আমেরিকান এম্বাসির সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করা হয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। গাজীপুরে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় বাটাসহ বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক 4 জনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বাকিদের শনাক্তের চেষ্টা চলমান রয়েছে। এর আগে সোমবার দুপুরে নগরের বোর্ড বাজারে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জনতা। মিছিল থেকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বাটাসহ কোকা-কোলা, 7 আপ ও আর্থিক প্রতিষ্ঠান বিকাশের সাইনবোর্ড। গাজায় হত্যাকাণ্ড বন্ধের কোনো আভাস নেই, বরং উপত্যকাটি থেকে সব ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজাকে খালি করার পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। নেতানিয়াহু সে সময় ফিলিস্তিনিদের অন্য যে কোনো দেশে চলে যাওয়ার কথা বলেন। হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ইসরায়েলিদের আশ্বস্ত করেন এই দুই নেতা। বৈঠকে কথা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতেও। এ বিষয়ে তেহরানের সঙ্গে সরাসরি ওয়াশিংটন যোগাযোগ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আগামী শনিবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা জানান তিনি। এদিকে সোমবার ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একের পর এক মিথ্যা অভিযোগে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। পশুর সাথে ফিলিস্তিনিদের তুলনা দিয়ে এ হত্যাযজ্ঞে সমর্থন দিয়ে যাচ্ছে সাধারণ ইহুদিবাদী ইসরায়েলিরাও। লড়াই থামলেও ফিলিস্তিনিদের সাথে কট্টর ইহুদিবাদের মনস্তাত্ত্বিক দূরত্ব কি আদৌ ঘুচবে কোনোদিন? বিস্তারিত জানাচ্ছেন নুসাদ কামাল। Is that seriously what you think? I am killed 2 people Palestinian. Gaza, it's not people, the animals, you know, the monkey, the dog, the horse. It's same the animals. If it's dead, it's okay. It's not a man. It's not people. 1.5 বছরের আগ্রাসনে শুধু ফিলিস্তিনি শিশুদের দেহই নয়, ছিন্ন ভিন্ন হয়েছে পুরো গাজা, ফিলিস্তিনের হৃৎপিণ্ড। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো এই নির্মমতার উৎস কি বুঝতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনি যুবক হামজা সাদাহ। অনলাইনে শতাধিক ইহুদিবাদী ইসরায়েলের কাছে জানতে চেয়েছিলেন গাজায় নির্বিচারে মানুষ হত্যা তারা সমর্থন করেন কিনা।
উত্তর শুনে হামজার মতোই হতবাক নেটিজেনরাও। You eat chicken. You eat chicken. Would you eat a child from Gaza? Are you comparing people in Gaza to chickens? Yeah, it's chicken. It's nothing. It's not people. It's animals. They're my family. I'm Palestinian. I have family and friends in Gaza. I'm from Palestine. Does that mean I'm an animal? Yeah, if you from Palestine, you animals. Yeah. নিছক কল্পনার উপর দাঁড়িয়ে গাজা, ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলি অপপ্রচার। কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে লাখো মানুষ মানসিকভাবে বন্দী এসব অপপ্রচারে। তারই প্রমাণ হাস্যোজ্জ্বল মুখে গর্বের সাথে নিরস্ত্র মানুষ হত্যার এসব সাক্ষ্য। নিজেদেরই ভূমিতে অসহায় ফিলিস্তিনিদের কারাবন্দী নির্মম নিপীড়নের এ জীবন কয়েক দশকের। বর্বরতার সীমা ছাড়াতে অবশেষে মুখোশ খুলতে শুরু করেছে দখলদার ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ঔপনিবেশিক কায়দায় ইসরায়েলের ভূমি দখল কর্মসূচির পর্দা উন্মোচন হচ্ছে বিশ্ববাসীর সামনে। I think it's really important that people around the world band together to stand opposed to Donald Trump's attempt to realign the world into the interests of fascists and strongmen. ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণে 1967 সাল থেকেই পানির মতো অর্থ ঢেলেছে প্রতিটি ভূমিদস্যু সরকার। তারও আগে 1948 সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়া প্রায় 7 লাখ ফিলিস্তিনি, অঞ্চলটির 85% মুসলিম জনগোষ্ঠী আশ্রয় নেয় আরব বিশ্বের বিভিন্ন দেশে। পরবর্তীতে মাতৃভূমিতে যাদের আর ফিরতে দেয়া হয়নি। নিজ দেশে বিশ্বের অন্য যে কোনো দেশের সাধারণ মানুষের মতোই ফিলিস্তিনিদের বাঁচতে চাওয়ার আকুতি খারিজ করেই ক্ষান্ত হয়নি ইহুদিবাদী ইসরায়েলিরা। সীমা ছাড়িয়েছে পাশবিকতার। أما بعد الدمار اللي شفناه مش متأملين حاجة إلا في وجه الله فقط لا غير. أما ترامب شو بده يسوي لنتنياهو؟ গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে শুধু অঞ্চলের পর অঞ্চলে অবরোধ দিয়েই ক্ষান্ত হয়নি, কুক্ষিগত করেছে সাধারণ ফিলিস্তিনিদের জীবনও। দখলকৃত অঞ্চল নিজেদের দাবি করার মধ্য দিয়ে শুরু ইসরায়েলের বসতি স্থাপন কর্মসূচি। এ লক্ষ্য অর্জনে শুধু ফিলিস্তিনি মুসলিমরাই নয়, ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনি খ্রিস্টানরাও। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তক্ষয়ী অভিযান জোরদার করে ফিলিস্তিন। ইসরায়েলের এ পথে বড় বাধা গাজায় বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কারণ ইসলামপন্থীরা এ যুদ্ধ শুরু করেছে এবং ইহুদিদের হত্যাকারী হিসেবে মুসলিম জনগোষ্ঠীকে চিত্রায়িত করার যে অপচেষ্টা ইসরায়েল চালিয়ে আসছে শুরু থেকে, সে সব গল্পকে মিথ্যা প্রমাণ করে গাজায় মুসলিম, খ্রিস্টান সহ নানা বিশ্বাসে বিশ্বাসী ফিলিস্তিনিদের সহাবস্থান। গাজায় চলমান আগ্রাসনের পেছনে ইসরায়েলের প্রধান যুক্তি 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও 1200 ইসরায়েলিকে হত্যার প্রতিশোধ। সে সময় হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনলেও এর 2 সপ্তাহ আগেই টানা তৃতীয় দিন অবরুদ্ধ পশ্চিম তীরে বিমান হামলা চালায় খোদ ইসরায়েল। নুজহাত কামাল, এখন বিশ্ব। 24 জুলাইয়ে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, তুরিন আফরোজের ল্যাপটপ ও মোবাইল ফোন তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আজ তাকে আদালতে তোলা হবে বলেও জানায় এই পুলিশ। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে জখম করেছে একজন ছাত্র। ওনার নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার, বয়স হবে 21 বছর। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। আজও ঢাকা টাঙ্গাইল যমুনার সেতু মহাসড়ক হয়ে কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ।
ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে মহাসড়কের বিভিন্ন মোড় ও বাস স্ট্যান্ডগুলোতে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কতটা বেশি? ঢাকায় ফিরতে যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা জানাবেন। রাত্রি আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পেছনে এখনো শত শত কর্মস্থলমুখী যাত্রী অপেক্ষা করছেন গণপরিবহনের জন্য। তারা বলছেন যে তারা বাস বা গণপরিবহনে কোনো আসন পাচ্ছেন না। আর এই সুযোগে যারা বাস চালক বা সংশ্লিষ্টরা যারা রয়েছেন তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ আজও ভাড়া বেশি আদায় করছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে স্বাভাবিক সময়ে 1 থেকে 150 টাকায় তারা ঢাকা গেলেও আজকেও তাদের কাছ থেকে 300 থেকে 500 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এছাড়া অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপেও কিন্তু কর্মস্থলে ফিরছে এই মহাসড়ক হয়ে। আর এছাড়াও এই মহাসড়ক দিয়ে আমি যদি যমুনা সেতুর পরিসংখ্যান জানাই আপনাকে, সেটা হচ্ছে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রায় 18 থেকে 20,000 যানবাহন 24 ঘন্টায় সেতু পারাপার হয়ে থাকে। গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 35,200 অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকার উপরে। আর এ বিষয়ে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এই সেতুর উভয় পাশে আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথে টোল আদায় করা হয়েছে। আর এছাড়াও গতকাল পর্যন্ত এই মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের দেরুয়া পর্যন্ত প্রায় 750 পুলিশ এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে 4 শিফটে দায়িত্ব পালন করেছে। আর আমি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলো বাসের অধিকাংশ আসনই ফাঁকা। আর এছাড়াও যে সমস্ত বাস উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছে সেগুলো দাঁড়ানোর মতো জায়গা নেই বাসের ভেতরে। আর এছাড়াও যমুনা সেতু একটি সূত্র জানিয়েছে যে ভোর রাতে এই যমুনা সেতুতে ঢাকা থেকে একটি বাস উত্তরবঙ্গে গিয়েছিল, সেটি আবার ঢাকায় ফেরার সময় লোকাল একটি বাস বিকল হয়ে যায়। আর সেটি বিকল হওয়ার পর থেকেই এই মহাসড়কে যানবাহনের একটু ধীরগতি ছিল। বলতে গেলে যমুনা সেতু থেকে পল্লী পর্যন্ত অন্তত 18 কিলোমিটার এলাকায় যারা যানবাহন ছিল সেই যানবাহনের ধীরগতি ছিল। এতে করে উত্তরবঙ্গের গামী মানুষ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফেরা কর্মস্থলমুখী মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এছাড়াও এই যারা চালক রয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া নিয়ে তারা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণ যাত্রী পান উত্তরবঙ্গের দিকে ঢাকা থেকে, কিন্তু আজকে তারা ওই ঢাকা থেকে খালি যাচ্ছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ থেকে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ তথ্য। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোনো পরিকল্পনাই কাজে আসছে না। গত কয়েক দশক ধরে বিভিন্ন প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। নগর পরিবহন থেকে একক বাস কোম্পানি, কোনোটাই কার্যকর হয়নি। গণপরিবহনের সাথে জড়িতরা বলছেন সমন্বয়হীনতায় সেবা পাচ্ছে না যাত্রীরা। আর বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার। সিওল আহমদ জানাচ্ছেন বাকিটা। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু দশক ধরে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কোনোটাই কার্যকরী হয়নি। সর্বশেষ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে একক বাস কোম্পানি চালু করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ঢাকার বাস রুটের সংখ্যা কমিয়ে ঢাকা নগর পরিবহনের আওতায় সব বাস চালানোর পরিকল্পনা করা হয়। তবে এবারও প্রথম ধাপে ব্যর্থ হয় ডিটিসিএ। সরেজমিন পরিদর্শন করে দেখা যায় বিদ্যমান ব্যবস্থায় ঢাকা নগর পরিবহনকে অন্যান্য কোম্পানির নন এসি বাসের সঙ্গে প্রতিযোগিতা করেই চলতে হচ্ছে। সেসব বাস সরানোর নেই কোনো উদ্যোগও। গাবতলী চাষারা রুটে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে না হলেও অন্য রুটগুলোতে ঢাকা নগর পরিবহনের বাসের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শুধু এই জ্যামগুলোর জন্য গাড়িগুলো আসতে দেরি করে, অনেক সময় লাইনে অনেকক্ষণ খাড়ায় থাকতে হয়। ওইদিকে ঘন্টা দাঁড়িয়ে থাকে, গাড়িতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, তখন জামগুলো সৃষ্টি হয়। টোটাল কোঅর্ডিনেশনের একটা গ্যাপ আছে আমাদের,
তো এর ভিতরে ধরেন আমাদেরকে নিজেদেরকেও যারা যাত্রী আছে তাদেরও সচেতন হতে হবে। আমরা বাস মালিক না, বাসের আপনার গণপরিবহনের প্রত্যেকটা লোকের কাছে আমরা যেমনি। এদিকে রাজধানীতে গণপরিবহন সমন্বয় করার কথা ছিল বহু বছর ধরেই, অর্থাৎ বাস, মেট্রো রেল, রেল স্টেশন, বিমানবন্দর থেকে একই রুটে সেবা পাবেন নগরবাসী। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আর গণপরিবহনের সাথে জড়িত কর্তা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সকল পরিকল্পনায় নেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আমাদের যে রুট ডিজাইনগুলি করেছি ডিটিসিএ আমাদের সাথে আলোচনা করে নাই, ওরা ওদের নিজেদের মতো করে করেছে। যেটা দেখা যাচ্ছে এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাদের যে ব্যবসায়িক ইন্টারেস্ট এখানে ওদের এই রুট ডিজাইনের সঙ্গে যায় না। এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলমের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, রুট সমন্বয় ডিজাইন সকলের অবগতি নিয়েই করা হয়েছে। আপাতত এসি বাস দিয়ে একটি রুটে নগর পরিবহন বাস পরীক্ষামূলকভাবে চলছে। বোর্ড সভায় যে অনুষ্ঠিত হলো সেখানেও এটা আসলে দেখানো হয়েছে এবং এই 42টা রুট 9টা ক্লাস্টারের পরিকল্পনাটা বলা হয়েছে। সুতরাং এখানে আসলে সেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই যে আমরা জানি না বা আমাদেরকে না জানিয়ে রুট দেয়া হচ্ছে। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সমন্বয় করতে হলে শুধুমাত্র প্রকল্প নয়, তা বাস্তবায়নে থাকতে হবে মনিটরিং ব্যবস্থা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বাস্তবতায় এসেছিল, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সব দৌড়ের মধ্যে ছিল, তখন কাজ করার জন্য অনেক সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু ইটস টু লেট নাও। দিন দিন এটা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এইটার বিশৃঙ্খলা যত বেশি হচ্ছে, একটা গোষ্ঠীর ইনকাম তত দিন দিন বাড়ছে। এছাড়াও গণপরিবহন খাতকে মেট্রো রেলের মতো নিজেদের আওতায় এনে একটি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার কথাও বলেন তারা। গত কয়েক দশকেও রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। রাজধানীতে বেড়েছে অবৈধ গাড়ির চাপ, আর এই সব কিছুকে মাথায় নিয়েই সাধারণ জনগণ প্রতিনিয়ত গণপরিবহন ব্যবহার করে যাচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে গণপরিবহনে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না। আর তাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক এখনই এই গণপরিবহন শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন। সেখানকার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানাবেন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কোন কোন খাতের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে? শাফিন, মূলত গতকালকে শুরু হয়েছে বিনিয়োগ সম্মেলন, আজকে দ্বিতীয় দিন। গতকাল আমরা দেখেছিলাম চট্টগ্রামে 2টি স্পেশাল ইকোনমিক জোন তারা পরিদর্শন করতে 60 জনের বিদেশি প্রতিনিধি দল ছিল, বিনিয়োগকারী প্রতিনিধি দল ছিল। আজকে নারায়ণগঞ্জের এই যে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা এটি আরও একটি নামে পরিচিত জাপানিজ ইকোনমিক জোন। তো এখানে মূলত কতজন সদস্য আসবেন সেটি আসার পরে আমরা জানতে পারবো। তবে এখনও পর্যন্ত এটিও আমরা জানতে পারিনি যে কোন কোন খাতে তারা আগ্রহ দেখাচ্ছেন। তবে বিডা এবং বেজার পক্ষ থেকে যে বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হচ্ছে, যে এতদিন ধরে যে বাংলাদেশে বিনিয়োগের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করানোর জন্যে বাংলাদেশ যে এখন বিনিয়োগের একটি সম্ভাবনাময় একটি দেশ এবং এখানে অবকাঠামোগত বিদ্যুৎ, গ্যাস এই সেবাগুলো খুব নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার মতো পরিস্থিতি এখন বাংলাদেশে রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং বিনিয়োগ করার জন্যে, বিদেশি বিনিয়োগ আনার জন্যে তাদেরকে এই ইকোনমিক জোনগুলো পরিদর্শন করানো হচ্ছে এবং তারা কিন্তু বেশ আগ্রহ দেখিয়েছেন। গতকালও আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু বেশ আগ্রহ দেখিয়েছেন এবং বেশ কিছু বিষয়ে তাদের যেমন প্রশ্ন অনেক দিন ধরেই ছিল, বিদ্যুৎ, গ্যাস এগুলো কিন্তু খুব নিরবচ্ছিন্ন পেত না, সেই জায়গাটি এখন কিন্তু তারা অনেকটা সন্তুষ্ট হয়েছে। তো আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ কিন্তু 100টি স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার জন্য যে উদ্যোগ নিয়েছিল তার অংশ হিসেবে কিন্তু এই যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে অবকাঠামোগত সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের যে সেবাগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ ছিল না।
ফলে কিন্তু এখন পর্যন্ত এই 25 সাল নাগাদ এখনও কিন্তু খুব বেশি বিনিয়োগ টানা যায়নি। বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এখানে বড় ধরনের কোনো ফ্যাক্টরি কারখানা স্থাপন করেনি। সেই জায়গাটি সমাধান করার জন্য এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটিকে একটি বড় ধরনের ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে বেজা এটিও বলছে যে 100টি অর্থনৈতিক অঞ্চল নয়, সেখান থেকে সরে এসে পূর্ণাঙ্গভাবে কমপক্ষে 5 থেকে 10টি অর্থনৈতিক অঞ্চল তারা পুরোপুরিভাবে করতে চান, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা অন্যান্য দেশে যে আমরা উন্নত দেশে যেটি দেখেছি যে অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া থাকে, বিদ্যুৎ এবং গ্যাস অন্যান্য জাতীয় গ্রিড থেকে পুরোটাই আলাদা করে দেওয়া হয়ে থাকে, সেই রকম একটি সুযোগ সুবিধা তারা কিন্তু এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে দিতে চাচ্ছেন এবং 5 থেকে 10টি অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গভাবে স্থাপন করতে চাচ্ছেন এবং সেখানে বিনিয়োগ আকর্ষণ করার জন্য এই ধরনের উদ্যোগ নিচ্ছে এবং এটি অনেকটা সফলতার মুখ দেখবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী মুন্নাফ রশিদ নারায়ণগঞ্জের 2500 থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আজ বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের 2500-এর স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনের কথা রয়েছে। 10 লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরেও আমদানি করছেন ব্যবসায়ীরা, তাও আবার সরকারের চোখ ফাঁকি দিয়ে। গত 5 বছরে শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, চীন সহ নানা দেশ থেকে $500 মিলিয়ন চা পাতা আমদানি হয়েছে। এছাড়া সীমান্তে অবৈধ পথেও ঢুকছে পাতা। এতে একাধিক রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন চা খাত সংশ্লিষ্টরা। আর জানাচ্ছেন হোসেন জিয়াদ। দেশের অভিজাত সুপার শপ কিংবা শহুরে পাড়ার মোড়ের দোকানে চোখে পড়ে আকর্ষণীয় মোড়কে রাখা বিদেশি চা পাতা। আছে বিশ্বখ্যাত যুক্তরাজ্যের টুইনিংস, শ্রীলঙ্কার দিলমা ব্র্যান্ডের চা পাতাও। এছাড়া চীন, ভিয়েতনাম সহ নানা দেশ থেকে আমদানি হচ্ছে উচ্চমূল্যের এসব চা পাতা। স্লিম টি, গ্রিন টি, মাসালা টি সহ নানা ফ্লেভার আর ধরনে এসব চা পাতা বিক্রি হয়। অভিজাত ক্রেতারাই ভোক্তা। মূলত সুপার শপগুলোতে বিক্রি হওয়া এসব চা পাতা আসে সরকারের অগোচরে। আমরা ডিরেক্ট ইম্পোর্টার থেকে নিই, ওরা আমাদেরকে প্রোভাইড করে এখানে আমরা আমাদের কাস্টমারদেরকে তারপর প্রোভাইড করি। আর যেগুলো দেশি চা পাতা আছে, দেশি ব্র্যান্ডগুলোর সাথে আমাদের ডিরেক্ট ডিল আছে, ওরা ডিরেক্ট আমাদেরকে দেয়, আমরা এখানে কাস্টমারদেরকে প্রোভাইড করি। চা বোর্ডের হিসাবে গত 5 বছরে দেশে প্রায় $501 মিলিয়ন ব্যয় হয়েছে চা পাতা আমদানিতে। এর মধ্যে 2022 সালে 10 লাখ কেজি চা আমদানিতে ব্যয় $152 মিলিয়ন, 2023 সালে $86 মিলিয়ন এবং সবশেষ 2024 সালে চা আমদানিতে ব্যয় $123 মিলিয়ন। চা বোর্ড কর্মকর্তারা বলছেন, হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠানকে সরকার চা আমদানির অনুমতি দেয়, কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে বিপুলে চা পাতা আমদানি করে অসাধু ব্যবসায়ীরা। এতে ডলার ব্যয়ের পাশাপাশি রাজস্ব হারায় সরকার। চায়ের ফ্লেভার ক্রিয়েট করার জন্য বা কিছু প্যাকেট টি ব্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের হয়তো কিছু চা আমদানি করতে হচ্ছে। আমরা এটা নিয়ে চিন্তা করছি যে আমদানি কমিয়ে আমরা রপ্তানিটাকে আরেকটু কিভাবে বাড়াতে পারি। গ্রিন টির আমদানিটা যদিও অনেকে একটু মনক্ষুণ্ণ হবে, বিশেষ করে যারা ব্যবসার সাথে ইনভলভ, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার কাছে কান্ট্রি কামস ফার্স্ট। আমাদের দেশে যেহেতু আমার প্রোডাকশন অ্যাডিকুয়েট হচ্ছে, দরকার হলে আমাদের গ্রিন টি ফ্যাক্টরি আমরা ওপেন করব। শুধু তাই নয়, প্রতি বছর সীমান্তে চোরাই পথেও প্রবেশ করে বিপুল পরিমাণ চা পাতা, যার কিছু জব্দ করতে পারে বিজিবি। অথচ দেশে 2024 সালে চা উৎপাদন হয় 9 কোটি কেজিরও বেশি। চাহিদা মিটিয়ে রপ্তানি হয় পৃথিবীর অন্তত 20টি দেশে। বাড়তি উৎপাদনের কারণে নিলামে বিপুল চা পাতা থেকে যায় অবিকৃত। এমন অবস্থায় আমদানি ঠেকানো না গেলে পুরো শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি বাগান মালিকদের। পার্শ্ববর্তী কান্ট্রি থেকে এসে এটা আপনাদের হাট বাজারে, রাস্তার পাশে, যে কোনো জায়গায় 100-150 টাকা চা বিক্রি করে। আপনি বলেন কীভাবে 100-150 টাকা চা বিক্রি হচ্ছে কেন? অনেকগুলো চা তো এখানে এই ইন্ডিয়া থেকে চলে আসতেছে ব্ল্যাক অবৈধ রাস্তায়। এগুলো হচ্ছে কি যে আপনি ইয়াতে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে। এভাবে চা আমদানি বাড়ার পেছনে সরকারের নীতিগত দুর্বলতা ও নজরদারির অভাবকে দুষছেন চা খাত সংশ্লিষ্টরা। আমদানি ঠেকাতে একই সাথে দেশে ভালো মানের চা পাতা উৎপাদনের দাবি তাদের। কঠোরতা 2 জায়গায় আনতে হবে, ইম্পোর্টের ক্ষেত্রেও আনতে হবে। তার আগে ওই কোয়ালিটির কিছু চা যাতে সারা বছর প্যাকেটাররা পায় বানাইতে হবে। বানায় বলতে হবে, ভাই তুমি তো এটা ইম্পোর্ট করতেছো, এই কোয়ালিটি তো এখানে আছে, তাহলে তুমি ইম্পোর্ট করবা কেন? চা পাতার এবছর নিলাম শেষে প্রায় 10 লাখ কেজি পাতা অবিকৃত থেকে গেছে, যার বাজার মূল্য 30 কোটি টাকা।
এই বিপুল পরিমাণ চা পাতা অবিকৃত থেকে যাওয়ার পরও বাংলাদেশের বাজারে পৃথিবীর নানান দেশ থেকে চা আমদানি হচ্ছে, যেটিকে অশুভ সংকেত হিসেবে দেখছেন বাগান মালিকরা। তারা বলছেন এই বিপুল পরিমাণ চা পাতা আমদানির ক্ষেত্রে যে সংস্থাগুলোর নজরদারি থাকার কথা সেটি আসলে হচ্ছে না। এটি আগামীতে পুরো চা খাতের উপর প্রভাব ফেলতে পারে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। চট্টগ্রামের নৌঘাটি থেকে নৌবাহিনীর বিশেষ জাহাজ সমুদ্র অভিযানে চড়ে রওনা দেবেন তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে কখন রওনা হবে আর সহায়তার মাঝে কোন পণ্য কি পরিমাণ রয়েছে জানাবেন। রাত্রি সকাল 10টার কিছুক্ষণ পরই এই জাহাজটি চট্টগ্রামের যে নৌঘাটি আছে সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা আছে এবং এখানে 120 টন সহায়তা অর্থাৎ বিভিন্ন ধরনের ঔষধ এবং ত্রাণ নিয়ে এই জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে 11ই এপ্রিল, অর্থাৎ 3 দিন পরে এটি পৌঁছানোর কথা রয়েছে। এবং এই আসলে ত্রাণ সহায়তা শুধুমাত্র মিয়ানমারের যেই যারা ক্ষতিগ্রস্ত জনগণ তাদের প্রতি মানবিক হাত বাড়ানোর উদাহরণই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারেরও একটি উদাহরণ। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের যেই সম্পর্ক, সে সম্পর্কে কিন্তু এক ধরনের আন্তরিকতা বা এক ধরনের ইতিবাচক দৃষ্টান্ত যেমন স্থাপিত হবে, তেমনি বৈরী রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সাথে আমাদের যেই সংকটগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য এই ধরনের যে মানবিক সহায়তার হাত বাড়ানো একটি বড় ভূমিকা রাখতে পারে। এবং আমরা যেটি দেখছি যে এখানে আসলে যে ত্রাণগুলো পাঠানো হবে সেগুলো একেবারেই প্রস্তুত করা হয়েছে, সেগুলো জাহাজে তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে তারা এগুলো এখানে লোড করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে এখানে 77 টনের মতো শুকনো খাবার আছে। এবং এই সব ত্রাণের মধ্যে আমরা দেখছি যে বড় বড় এইসব বস্তা ছাড়াও বিভিন্ন ধরনের পানি থেকে শুরু করে ঔষধ, তাবো এবং নানা ধরনের খাবার দাবার এবং তেল কিংবা যে সকল বিষয়গুলোর আশ্রয় পাওয়ার জন্য, অর্থাৎ জরুরি আশ্রয় দেওয়ার জন্য জনগণকে প্রয়োজন, একেবারেই প্রয়োজনীয় যে সামগ্রীগুলো সেগুলো এখানে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে মূলত নৌবাহিনীর সদস্যরা এই জাহাজটি নিয়ে যাওয়ার জন্য যে প্রাথমিক প্রস্তুতিগুলো বা পূর্ব প্রস্তুতি সেগুলোই কিন্তু গত কয়েকদিন ধরে নিচ্ছেন। এবং আমরা জেনেছি যে মোট 176 জনের একটি দল চট্টগ্রামের এই নৌঘাটি থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যেই জাহাজ আছে অর্থাৎ নৌবাহিনীর বিশেষ জাহাজ বিএনএস সমুদ্র অভিযান, এই সমুদ্র অভিযান চড়ে মিয়ানমারের উদ্দেশ্যে 3 দিনের যাত্রা শেষে তারা মিয়ানমার পৌঁছবেন। এবং আমরা দেখছি যে আসলে এই সহায়তা ছাড়াও নৌবাহিনী কিন্তু এর আগেও বিভিন্ন দেশে দুর্যোগ এবং যেই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের আক্রান্ত যে দেশগুলো আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে কিন্তু ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এবং যে কূটনৈতিক শিষ্টাচার আছে সে কূটনৈতিক শিষ্টাচার ছাড়াও বাংলাদেশের যে সকল রাষ্ট্রের প্রতি যে বন্ধু মনোভাব, সে মনোভাব প্রকাশ করেছে। এবং এর মধ্য দিয়েও একটি অন্যতম উদাহরণ তৈরি হবে বাংলাদেশের কূটনীতি এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে। রাত্রি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল করিম। কানাডার সাধারণ নির্বাচন ঘিরে প্রচারণা তুঙ্গে। বিভিন্ন জরিপ বলছে লিবারেল পার্টির জনপ্রিয়তা কনজারভেটিভ পার্টির তুলনায় কিছুটা বেশি। পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অভিবাসন ইস্যুতে যারা ইতিবাচক থাকবেন তাদেরকেই ভোট দিতে চান বাংলাদেশি কানাডীয়রা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়েছেন 1 মাসও হয়নি। এর মধ্যেই আগাম নির্বাচনের ঘোষণা আসায় বিভিন্ন প্রদেশ চষে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির হয়ে ভোট চাচ্ছেন স্বভাবসুলভ বিনয়ের সুরে। We are able to step up. Canadians show their very best when we're digging in deep, pulling together and putting our very best foot forward to fight for our values, to fight for our future, to fight for our communities, and that's what we're doing in this election. ট্রুডোর উপর থেকে জনগণের আস্থা চলে যায় অর্থনৈতিক টানাপোড়েন আর অভিবাসন নীতিতে সংকট তৈরি হওয়ায়। এরপর লিবারেল পার্টির প্রধান হয়ে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মার্ক কার্নি। ক্ষমতা নিয়েই আগাম নির্বাচনের ঘোষণা দেন। কারণ হিসাবে দেখান নির্বাচিত সরকারই পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতা করতে। অন্যদিকে ট্রাম্পও চান নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে। এর মধ্যে 2 নেতার টেলিফোন আলাপে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে লিবারেল পার্টি। এমন প্রেক্ষাপটে জরিপগুলোতে লিবারেল পার্টি আছে ভালো অবস্থানে। তবে কনজারভেটিভ পার্টিও দিন দিন জনপ্রিয়তার সূচকে এগিয়ে আসছে।
যদিও অনেকে মনে করেন অর্থনীতিবিদ মার্ক কার্নি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মার্কিন শুল্কের বেড়াজাল থেকে বের করে আনতে পারবেন কানাডাকে। আর বাংলাদেশিদের ভরসা অভিবাসন ইস্যুতে বরাবরই সেরা লিবারেল সরকার। লিবারেলস হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, লিবারেলস হচ্ছে মানুষের কথা বলে, লিবারেলস ক্যানাডিয়ানদের কথা বলে, লিবারেলস আমাদের এগিয়ে নিয়ে যায় এবং কানাডাকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে লিবারেলসের ভূমিকা থাকবে। এবারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কানাডিয়ানরা, তাই আশা করা হচ্ছে যে কোনো বারের চেয়ে ভোট পড়বে বেশি। এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী দিনের সমগ্র আমেরিকা অঞ্চলের রাজনীতি, অর্থনীতি। ইতোমধ্যে অর্থনৈতিক এক সংকট দানা বেঁধেছে, সেটি কাটিয়ে ওঠাই প্রাথমিক লক্ষ্য নতুন প্রধানমন্ত্রীর জন্য। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। প্রায় 150 বছর ধরে বরিশালের গৌর নদীতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি দই। স্বাদে গুণে মানে অতুলনীয় হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় দেশের বিভিন্ন অঞ্চলে। দইয়ের মান ও স্বাদ আগের মতোই থাকায় এখানকার দই খেয়ে খুশি ক্রেতারা। আমিনুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন অমিত হাসান। বরিশালের গর্ব গরু নদীর দই। প্রায় 150 বছর ধরে নানা উৎসবে গরু নদীর অনন্য স্বাদের এই দই ভোজনবিলাসীদের তৃপ্তি মিটিয়ে আসছে। এছাড়া অতিথি আপ্যায়নে খাবারের তালিকায় গরু নদীর দই থাকাটাও ঐতিহ্যের অংশ বটে। কয়ারিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদার প্রতিদিন বিভিন্ন খামার থেকে দুধ সংগ্রহ করে সড়ক পথে নিয়ে যান পালর্দি নদীর ঘাটে। এরপর নৌকায় তুলে কলস ভর্তি দুধ নিয়ে যায় ননী ঘোষের গরু নদী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে। সকাল 6টা থেকে 12টা সময় প্রতিদিন আমি ফার্মের 200 লিটার দুধ সংগ্রহ করি। আর গ্রামে আশেপাশে গ্রামে ছোট ছোট গরুর আছে, গাভী আছে, তারপরে সংগ্রহ করি। 300-350 লিটার দুধ আমি দোয়া নিয়ে যাই। স্থানীয় খামারিদের কাছ থেকে প্রতিদিন শত শত মণ দুধ সংগ্রহ করা হয় দই তৈরির জন্য এসব কারখানাগুলোতে। এরপর সেই দুধগুলো বড় বড় কড়াইয়ে জাল দেয়া হয়। প্রায় 8 থেকে 9 ঘন্টা জাল দেওয়ার পর এই দুধগুলো থেকে তৈরি হয় মাখন। বাকি দুধগুলো চিনিযুক্ত করে আবার জাল দিয়ে ঢালা হয় দইয়ের হাঁড়িতে। এ প্রক্রিয়ায় দই তৈরি করতে সময় লাগে প্রায় 24 ঘন্টা। 3 পুরুষের ধারাবাহিকতায় প্রায় 30 বছর ধরে দইয়ের ব্যবসার সাথে জড়িত শ্যামল চন্দ্র ঘোষ। স্বাভাবিক সময়ে প্রতিদিন 15 থেকে 20 মণ দই তৈরি হলেও ঈদসহ যে কোনো উৎসবের সময়ে তৈরি হয় প্রায় 50 থেকে 60 মণ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে দইয়ের মান ধরে রাখা কঠিন বলে দাবি শ্যামল চন্দ্রের। ঢাকা, চিটাগাং, সিলেট এসব জায়গায় রীতিমতো যায়। সরকার যদি আমাদের সেরকম সুযোগ সুবিধা দেয়, আমরা চেষ্টা করব যাতে বাইরে গেলে আমাদের দেশেরও একটা নাম থাকবে, আর আমাদের পণ্যেরও একটা, আমরাও একটু লাভজনক হব। প্রায় 24 বছর ধরে দই তৈরির কাজ করছেন কারিগর নারায়ণ সাহা। তার সাথেই আরও 11 জন সহযোগিতা করেন এই কাজে। তার এখান থেকে প্রতিদিন শত শত মণ দই পাঠানো হয় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। 1 মণ দুধের 20 কেজিরও কম জ্বালাইয়া ঘন করার পরে তারপরে দইটা পাতা হয়। তারা পূর্বপুরুষের তা দৈর্ঘ্য আইতে আছে। আমরাও এখানে তাগো উপলক্ষে প্রায় 50 জন লোক খাড়ি দোকানে বিক্রি করার জন্য, এবং এই জায়গার দধির মান ভালো, এবং এই যে গণতির কথা বললে এবং সবাই আদরের সহিতই নেয়। নাম করা মিষ্টি, এই জন্য আইসি। এই জায়গার মিষ্টি সবাই পছন্দ করে, এই জন্য এই জায়গায় আইসি মিষ্টি নিতে। গণতির দই মিষ্টি সবচেয়ে ভালো। গরুর দুধ থেকে দধি এবং ছানাটা এবং মিষ্টিটা তৈরি হয় এবং গুণগত মান 100% কোয়ালিটি সম্পন্ন। গরু নদীর ঐতিহ্যবাহী দই সরকারি সব ধরনের প্রদর্শনীতে স্থান পায়। এ খাবারকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নজরে নিয়ে আসার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই গরু নদীর দইটাকে বিভিন্ন সময় সরকারের যে বিভিন্ন প্রদর্শনী থাকে সেখানে আমরা নিয়ে যাচ্ছি, এবং এটাকে জিআই পণ্য হিসেবে করার জন্য আমার সর্বসাধারণের লোকজন এবং গরু নদীর যে সুশীল সমাজ আছে, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এই ব্যাপারে আমার সাথে কথা বলেছেন। এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সরকারের নজরে নিয়ে আসবো। গরু নদী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে প্রতি মাসে লেনদেন দাঁড়ায় প্রায় 1.5 কোটি টাকা। উৎসব ঘিরে বেচাকেনার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। অমিত হাসান, এখন বরিশাল। শেষ করবো এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। ইসরায়েলি পণ্য দাবি করে দোকানে ভাঙচুরের ঘটনায় গাজীপুরে 4 জন আটক। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প। ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগ। কোনোভাবেই শৃঙ্খলায় ফিরছে না গণপরিবহন। রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা। এবং 10 লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরেও আমদানি আসছে চোরাই পথেও। রাজস্ব ফাঁকির অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।